বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প রূপবাঙাল। আমি সকালে উঠেই চণ্ডীমণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে। আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মোরেলডাঙ্গার কাছারি থেকে। আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন। চণ্ডীমণ্ডপের উঠোনে পা দিতেই রূপকাকা আমাদের বকে উঠল, রাজপুত সব উঠলেন এখন, মা রে গালে এক এক সর যে চাবালিটা এমনি যায়, বলি করে খাবা কিভাবে? বামুনের ছেলে হয়ে শেষে কি লাঙল চস্তি যাবা? বাবা বাড়ি থাকতেও রূপকাকা আমাদের চোখ রাঙাবে। দাদা ভয় ভয়ে উত্তর দিলে, রাতে ঘুম হয়নি রূপকাকা। কেন রে? ছাড় পোকার কামড়ে। বাবা যা ছাড় পোকা খাটে। যা যা যা, তাড়াতাড়ি পড়তে যা। রূপকাকা আমাদের আত্মীয় নন, বাবার বন্ধুও নন, বাড়ির গোমস্তা কি নায়েবও নয়, এমনকি রূপকাকা হিন্দু পর্যন্ত নয়। রূপকাকা আমাদের কৃষাণ মাত্র, মাসে 3.5 টাকা মাইনে পায়। রূপকাকার আসল নাম রূপবাঙাল, ও জাতে মুসলমান। আমাদের গায়ের চৌকিদারও ও। পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি ওই সাজি মাটির নৌকোতে চড়ে ওর 20-22 বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল। কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি, সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গিয়েছে। বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল। এই উপাধিরই বা কারণ কি তা বলতে পারবো না। রূপকাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ বহুদিন, আমাদেরও জন্মাতে দেখেছে। কিন্তু সেটা আশ্চর্য কথা নয়। আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে, অথচ রূপকাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না। আমারই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গাড়ু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনবার জন্যে। রূপকাকা সাজিমাটির নৌকোতে বসেছিল। ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন। সেসব অনেক দিনের কথা। রূপকাকার বয়স এখন কত জানি না, মোটের উপর বুড়ো। ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন 25 বছর বয়স। বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে। সেই থেকে বাবা আছেন মোরেলডাঙ্গা কাছারিতে, আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা, প্রজা, খাতকপত্র এই সব দেখাশোনা করার ভার ওই 3.5 টাকা মাইনের কৃষাণ রূপকাকার ওপর। আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে, এ কথা সবার মুখেতে শুনে এসেছি জ্ঞান হয়ে অবধি। বড় বড় 4-5টা ধানের গোলা, এক একটিতে অনেক ধান ধরে, কলাই মুগ অজস্র। প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে। এসব দেখাশোনা করে কে? রূপকাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা, বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন। বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত, মুখের ওপর কথা বলতে সাহস করত না কেউ। কিন্তু রূপকাকা বাবাকে বলতো, বলি, ও বাবু, তুমি যে এসো বাড়িতে 9 মাস 6 মাস অন্তর, এতটা বিষয় দেখে কে বলতো? আদায়পত্র তো এবছর কিছুই হলো নি, হাতির পাশ পাতি কিছু নাকি? এত বড় সংসারটা চলবে কিসে? বাবা 2 মাস অন্তর 2-3 দিনের জন্য বাড়ি আসেন। বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পাড়ত, কলাই মুগ পাড়ত, খাতকদের কর্জ দিত, নিজের দরকার হলেও নিজেও নিত। আমরা সব ছেলে মানুষ, কিছুই বুঝি নে। ঠাকুরমা প্রবীণা বটে, কিন্তু ভালো মানুষ, বিষয় আশয়ের কিছুই বুঝতেন না। আমাদের আছে সব, কিন্তু দেখে নেবার লোক নেই। সে অবস্থায় সব কিছুর ভার ছিল ওই রূপকাকার ওপর। বাবা বাড়ি এসে পরদিন চণ্ডীমণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে। বলতেন, কে কি নিয়েছে রূপো? রূপকাকা বলতেন, হা লিখে রাখো,
সনাতন ঘোষ 600টা কলাই, 2 কাঠা বীজ মুগ আর কড়ি 6 কাঠা। আচ্ছা, হয়েছে? আচ্ছা লেখো, বীরু মণ্ডল 2 বিশ ধান আর কড়ি 5 টলি। আচ্ছা, হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর লেখো, রূপ বাঙাল 1 বিশ ধান 2 কাঠা কলাই। আচ্ছা, হয়েছে? হ্যাঁ হয়েছে। লেখো লেখো, কাটুকলু 4 কাঠা কলাই আর কড়ি 4 কাঠা, আর ময়জুদ্দি শেখ ধান 11 কাঠা আর কড়ি 7 কাঠা। এইভাবে রূপকাকা অনর্গল বলে চলেছে গত 2 মাসের মধ্যে কর্য দিয়েছে যাকে যতটা জিনিস। ওর সব মুখস্থ, কোনো কিছু ভোলে না। ওরই হাতে গোলার চাবির থলো, যাকে যা যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লেখাবার জন্যে। একদিন একটা ঘটনা ঘটল। রূপকাকার জ্বর হয়েছিল, আমাদের বাড়িতে আসেনি 2-3 দিন। এমন সময় বাবা বাড়ি এলেন মোরেলডাঙ্গা থেকে। এসেই বিকেলে রূপকে ডেকে পাঠালেন। রূপো জ্বরে কাঁপতে কাঁপতে বললে, বলগে যাও, আমি জ্বরে উঠতে পারছি না, এখন যেতে পারবো নি, জলে মরছি এখন জ্বরে। তা শীতে নাথ আর আসতে পারলে না পায়ে পায়ে, তার একটু এলে কি মান যেত? বাবা বাবু মানুষ, নতুন বাবু, রূপো বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান, কোঁচা হাতে নিয়ে, ঘড়ির চেন ঝোলে বুকে, হাতে থাকে ঝকমকে আংটি। প্রজাপত্তরের কাছে খুব খাতির। বাবাকে যখন লোকে ফিরে এসে এ কথা বললে, তখন বাবা একেবারে তেলে বেগুনে উঠলেন জ্বলে। তখন কিছু না বলে গুম হয়ে রইলেন। এর দিন 5-6 পরে রূপকাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো। বাবা তখন চণ্ডী মণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন। ওকে দেখেই কড়া সুরে বলে উঠলেন, রূপ, তুমি মনে মনে কি ভেবেছো জিজ্ঞেস করি? তোমার এত বড় আস্পর্ধা, তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব? তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো? তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না, তুমি জানো? এত বড় লোক তুমি হলে কবে? রূপকাকাও সমানে গলা চড়িয়ে উত্তর দিলে, তা তুমি মাথা কাটবা না, এখন কাটবে বই কি? আরে হ্যাঁ রে শীতে নাথ, তোকে যে কোলে করে মানুষ করেছিলে একদিন, মনে পড়ে? এখন তুমি বড় হয়েছো, বাবু হয়েছো, শীতে বাবু, এখন তুমি আমার মুন্ডু কাটবা না? বড্ড গুণবন্ত হয়েছিস রে তুই শীতে নাথ। তুমি ছেড়ে রূপকাকা সামান্য 3.5 টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলে সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে। বাবা বললে, দাদা বকিস নে। না না, বকবো না, তুই বড্ড তালেবর হয়েছিস আজকাল, বড্ড বাবু হয়েছিস। তুই আমার মুন্ডু নিবি না তো খেয়ে নেবে নে। বলেই রূপকাকা হাউ হাউ করে কেঁদে ফেললে। আমার ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে। রূপোর কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন। বাবা বললেন, তা বলে আমায় ওরকম বলে কেন? ঠাকুরমা বললেন, তুই কাকে কি বলিস শীতে? তোর একটা কাণ্ড জ্ঞান নেই, তুই কি খেপলি? বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন। তারপর রূপকাকার হাত ধরে বললেন, রূপদা, তুই কিছু মনে করিস নে, আমার বলা ভুল হয়ে গিয়েছে, বড্ড ভুল হয়েছে। রূপকাকার রাগ কমে না, বললেন, না আমার দরকার নেই কাজে, ঢের হয়েছে, নে তোর গোলার চাবি ছড়া রেখে দে, মুই আর সব ঝামেলা বুয়াতে পারবো নি, নে তোর চাবি ছড়া। কতবার বোঝানো হলো, রূপকাকা কিছুতেই শুনবে না। চাবির থলো সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলে। শেষে বাবা বললেন, বেশ, তাহলে আমি বাড়ি ছেড়ে যাই, রইল গোলাপালা প্রজাপত্তর, আমি কাল সকালের গাড়িতেই বেরোচ্ছি। রূপকাকা ঝাঁজের সঙ্গেই বললে, তুই চলে যাবি তো তোর বাচ্চা কাচ্চা মানুষ করবে কেডা? কেন তুমি? মোর দায় পড়েছে, তোরে কোলে পিঠে করে মানুষ করলাম বলে কি তোর ছেলে পিলেও কোলে পিঠে করে মানুষ করব? আমি কি আর জোয়ান আছি? এখন বুড়ো হয়েছি না, ওসব ঝামেলা আমার দ্বারা আর হবে না, হবে না। না, আমি আর থাকবো না, কালই যাব চলে।
কোথায় যাবি? মরেল ডাঙা চলে যাব। ঠিক বলছি, যাব। আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা। তুমি আমায় এমন করে বললে শেষকালে। আমি গৃহত্যাগী হব, হবই। বলেই বাবা আপলেন কেঁদে। রূপকাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে, কাঁদিস নে শীতেনাথ, কাঁদিস নে। ছি, মুই আর তোরে কি বললাম? তুইও তো কত কথা শুনে দিলি আমারে। কাঁদিস নে। শেষে দুজনেরই কান্না। আমরা ছেলে মানুষ অবাক হয়ে চেয়ে দেখতে লাগলাম দুই বড় লোকের কান্না। দাদা আমায় কনুইয়ের গুঁতো মেরে মুখে হাত চেপে হি 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 করে হেসে উঠল। আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল। বাবাও দেশত্যাগী হলেন না, রূপকাকাও চাকরি ছাড়লেন না। রূপকাকা রাত্রে চৌকিদারি করত। অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো, ওঠো বৌমা, জাগন থাকো, রাত খারাপ। চণ্ডীমণ্ডপে সন্ন্যাসী ঘোষ ও হিরু মাস্টার শুয়ে থাকতো। তাদের জাগিয়ে দিয়ে বলতো, একেবারে অত নাক ডাকিয়ে ঘুমো কেন? ওঠো ওঠো, মাঝে মাঝে তামুক খাও আর ওই গোলাগুলার চারিধারে বেরিয়ে এসো না। একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে, আমাদের গল্প করেছে সকালবেলা। সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপকাকা অন্ধকারে আমাদের চণ্ডীমণ্ডপের পৈঠার উপর বসে থাকত। একদিন হিরু মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করত, কে কে সে? মই রূপ। ও, তা বসে কেন এত রাতে? তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ, তোমাদের আর কি? গোলার ধান যাবে, শীতেনাথের যাবে, চোরের যা উপদ্রব হইছে তার খবর কি জানবা? মোর ওপর ঝুঁকি কত। মোর তো তোমাদের মতো ঘুমলে চলবে না। শীতেনাথের এ ঝামেলার কতদিন পোয়াবো? এবার এলি আমি ওই চাবি সরা তার হাতে দিয়ে মুই খোলসা হব। এ আর পারি না বুড়ো বয়সে রাত জাগতি। হিরু মাস্টার বলে, আহা, তো ঘুমোও গা, যাও। কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্তি হইতে পারিনি, তার কি হবে? ধানগুলোর ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে দিয়ে সে বাবু দিব্যি চাঙা হয়ে বসে আছেন। একবার আসুক, এবার কিছুতেই আর এ বোঝা আমি ঘাড়ে রাখছি নে। কিন্তু নিজের ইচ্ছেতে তা ছাড়তে হয়নি। বৃদ্ধ বয়সে 3 দিনের জ্বরে রূপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল। এও 7-8 বছর পরের কথা। আমরা তখন স্কুলে পড়ি। সব শুদ্ধ 30-32 বছর ও ছিল আমাদের বাড়ি। বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপকাকাকে। রূপকাকার ছোট্ট চালা ঘর, একদিকে ডোবা, একদিকে বাঁশ ঝাড়। ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপকাকা পুরনো মাদুরে শুয়ে। রূপকাকার ছেলের নাম বেজা, লোকে বলে বেজা বাঙাল। বেজা আমাদের দেখে বললে, আসুন আসুন বাবুরা, দেখুন দেখি বাবারে, জ্ঞান নাই, ভুল ভাল বকছে। বাবা ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, ও রূপদা, রূপদা, কেমন আছো গো? ও রূপদা। রূপকাকা চোখ মেলে বললে, কেডা? শীতেনাথ, কবে এলে? এই তো পরশু এসেছি। বেশ করেছ। এই এই শোনো শোনো, ও খাতার মুড়োয় লিখে রাখো, মুই চিড়ে খাবার বেনামুড়ি ধান নিয়েছি 4 কাঠা, আহাত মণ্ডল কলাই 2 কাঠা, বাড়ি 2 কাঠা, আর বিষ্টু ধেরেছি 6 কাঠা ধান, বাড়ি 4 কাঠা। মোর ধান পৌষ মাসের দিকে দিতে পারবো না বলে বলে দিচ্ছি এখনই, ভুলে যাব, লিখে রাখো। এই রূপকাকার দায়িত্বের শেষ। আর কোনো কথা বলেনি রূপকাকা। সেদিন সন্ধেবেলা রূপকাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ছেড়ে ফেলে দিয়ে চলে গেল। বিশ্বস্ত লোকেদের জন্য কি কোনো স্বর্গ আছে? যদি থাকে,
আমাদের বাল্যের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে। আজ 30 বছর আগেকার কথা এসব। এই সব চোরাবাজারের দিনে, জুয়াচুরির দিনে, মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপকাকার কথা মনে পড়ে।